যদিও মেয়েটা কালো ছিল, তবুও হাসি মুখে বিয়ে করেছি, কারণ বাবার পছন্দ করা ছিল। আর যাই অমান্য করি না কেন, বাবার কোনো কথা ফেলতে পারি না। বিয়ের আগে ওকে দেখিনি, তবু শুনেছি মেয়েটা শ্যামলা দেখতে। বাঙালি মেয়েদের রূপ অন্যান্য মেয়েদের তুলনায় আলাদা। তারা সুন্দর হলেও শ্যামলা, আবার কালো হলেও শ্যামলা। আমি জানি না আমার হবু স্ত্রী এই দুটোর মধ্যে কোন পাল্লায় আছে। যাই হোক, বাসর রাতে ওকে দেখলাম। প্রতিবেশীদের যত কানাঘুষা শুনেছি, মেয়েটা দেখতে ততটা খারাপ না। ওদের কাজই এরকম, কারোর ভালো কিছু সহ্য করতে পারে না। ওদের কোনো কথায় কান দিলাম না। বাসরের নিভু নিভু জোনাকি আলোতে ওর মুখটা অনেক সুন্দর লাগছিল। ও খেয়াল করছিল আমি ওর দিকে অনেকক্ষণ তাকিয়ে আছি। সে একটু ভীত গলায় আমাকে জিজ্ঞেস করলো, এভাবে কি দেখছেন? আমাকে ছবিতে দেখেননি? আমি জানতাম না কোন ছবির কথা বলছে। কেউ আমাকে বলেনি মেয়ের বাড়ি থেকে ছবি এসেছে। আমি ওকে বললাম, আমি তোমাকে না দেখে বিয়ে করেছি, তোমাকে আমার বাবা পছন্দ করেছেন। সে বলল, বাবা যদি না করতেন তাহলে করতেন না। আমি না বললাম। মেয়েটা তখন আর কিছুই বলল না, চুপচাপ থেকে গেল। আমি ওর সারা শব্দ না শুনে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে লঙ্কা কাণ্ড হয়ে গেল। জীবনেও কল্পনা করিনি আমার সকালটা এরকম হবে। সোফায় বসেছিল সে। মেয়েটা গতকাল রাতের অপ্সরী ছিল না, বরং অপ্সরীর ন্যায় কোনো ভূত ছিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠি। সে আমাকে সালাম দিল। আমি কোনো জবাব না দিয়ে আম্মুর রুমে গেলাম। আম্মু আমাকে রাগান্বিত দেখে বলল, কি হয়েছে বাবা? এই সাত সকালবেলায় এরকম মুখ বানিয়েছিস কেন? আমি টাস করে দরজাটায় লাথি দিয়ে বললাম, তোমরা আমার জীবনটাকে নিয়ে এভাবে খেলতে পারলে? আমি কি দোষ করেছি যে আমার এরকম মেয়ে জুটল? কেন? আমার হাই স্পিড আর হাই লোডের কথায় রুমে প্রতিধ্বনিত ভাসতে লাগলো। আম্মু কিছু বলছে না, আমি জোরে জোরে চেঁচাতে লাগলাম। আম্মু শুধু একটা কথাই বললেন, তোর বাবা সব জানে। এটা শুনেই থমকে গেলাম। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল বাবা আমাকে ইচ্ছে করে তালাবে ফেলে দিয়েছেন। বাবা তো অন্তত আমাকে মেয়েটার ছবি দেখাতে পারতেন। আর মেয়ে দেখতে যাওয়ার সময় কি টিনের চশমা লাগিয়ে গিয়েছিলেন যে কালো একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আসছেন? মেয়েটা কালো না, অনেক কালো। ছোটবেলায় আমার নজর না লাগার জন্য মা কপালে যে টিপ লাগিয়ে দিত, ওইটার মতন কুচকুচে কালো। একে নিয়ে কিভাবে থাকবো? ভাবছি কোথাও বেরোলে পাছে কেউ জিজ্ঞেস করবে না তো যে এই জঙ্গলিটা কোত্থেকে নিয়ে এসেছি? কেউ মজা করে বলবে না তো যে মেয়েটা বাড়ির বউ নাকি কাজের মেয়ে? আব্বুর ভুল ডিসিশনের কথা আমি ভাবছি না। আমি ভাবছি এই কালো মেয়েটাকে নিয়ে কিভাবে সংসার করব। ও কালো হয়েছে, কয়েকদিন পর আমার সন্তানও কালো হবে, সব কালো হবে। উফ না, এটা আমি মেনে নিতে পারবো না। যা বলার যা শোনার সব কোর্টে। আমি ডিভোর্স চাই। মেয়েটা ততক্ষণে সব জেনে গেছে। আমার রেগে যাওয়ার কারণটা কি? সে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। ওর চেহারাটার সাথে সাথে দূরের আওয়াজটাও আমার কানে বিচ্ছিরি শোনাচ্ছিল। আব্বু ঘরে হইচই শুনে ভেতরে এলেন। মনে হচ্ছিল বাইরে কোথাও ছিলেন। আমাকে বললেন, কি হয়েছে, কি এত আওয়াজ কিসের? আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। সারা দুনিয়ার সামনে আমি যা তা করতে পারি, কিন্তু বাবার সামনে কিছুই করতে পারি না। মুখ ফুটে বলতেও পারছি না কথাটা। হাত মুষ্টিবদ্ধ ছিল। ওগুলো খুলে একটা লম্বা দীর্ঘশ্বাস নিয়ে বেরিয়ে গেলাম। আমি ছাদে বসে ভাবছিলাম, কেন আমার সাথে এমনটা হলো? আমি কি দেখতে খারাপ যে আমার বউ খারাপ হবে? নাকি আমার টাকা পয়সা কম? আমার তো সবই আছে। তাহলে কেন এরকম মেয়ে আমার কপালে জুটলো? মাথা ফেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। ছাদের রেলিংয়ের রডে শক্ত করে ধরে আছি। হয়তো রাগ চেপে রাখছি। ইচ্ছে করছিল রডটা চ্যাপটা করে দিই। তখন হঠাৎ পিছন থেকে আব্বুর আওয়াজ শুনতে পেলাম। আব্বু ডাকছেন। হাত নরম হয়ে গেল। রড ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি রড যেভাবে ছিল সেভাবেই আছে, শুধু আমার হাতটা লাল হয়ে গেছে।
আর প্রচণ্ড রেগে যাওয়াতে মুখটা গরম লাগছিল। আব্বুর আদেশ মেনে আব্বুর পিছন পিছন ওনার রুমে গেলাম। আম্মুর চেহারা দেখে বুঝে গেলাম উনি সব আব্বুকে বলে দিয়েছেন। তার মানে এখন আর নাটক করা যাবে না, যা বলার ক্লিয়ার কাট বলবো। আব্বু নরম স্বরে বললেন, সকালবেলা তোমার আচরণের কারণটা জানতে পেরেছি। কেন আমি ওই মেয়ের সাথে বিয়ে দিয়েছি এটাই জানতে চাইছো তো? আমি মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিলাম। আব্বু বললেন, তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। কেন প্রিমাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? সে কি বিবাহিতা, নাকি সে ধর্ষিতা, নাকি দেখতে কালো? আব্বুর প্রশ্ন শুনে চমকে গেলাম। এমনিতেই সহজ কিছুর উত্তর দিতে পারি না, আর এটা তো। আমি বরাবরের মতোই চুপ থেকে গেলাম, কিছুই বলতে পারলাম না। উনি বললেন, মেয়েটার গায়ের রং না দেখে মনটা দেখতে, মনকে ভালোবাসতে। গায়ের রং তো একদিন খসে পড়ে যাবে, কিন্তু মন না। তাই আমি যা বলছি তাই করো। মেয়েটাকে নিয়ে সুখে থাকো। আর আমি তোমার বাবা। কোনো বাবা তার ছেলের খারাপ চায় না। যেদিন বাবা হবে সেদিন টের পাবে। আব্বুর কথা শোনা ছাড়া আর কিছুই করার ছিল না। সব বুঝেছি ভান করে রুমে চলে গেলাম। এসে দেখি সে কাঁদছে। আমার মনে ওর জন্য কোনো দয়া জন্মালো না। আর হবেই বা কেন? সে কে, কি হয় আমার? ধোঁকা খাইয়ে বিয়ে দেওয়া হয়েছে। এখন আর এসব বলে লাভ নেই। কয়েকটা দিনের তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। আমি তাকে বললাম, তুমি এই বিয়েতে খুশি? আপনার কেমন লাগছে? বুঝতে পারছো না কেমন লাগছে? বুঝি। তবে আপনি যা চাইবেন তাই হবে। তা তো হবেই, শুধু কয়েকটা দিনের ব্যাপার। এই কয়েকদিন স্বামী স্ত্রীর মতোই থেকে যাই, পরে আলাদা হয়ে যাব। আলাদা বলতে? ডিভোর্স। কথাটা যেন ওর কানে তীরের মতন বিঁধল। এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হলো। যতক্ষণ কথা বললাম এই এতটুকু সময় ছিল তার চোখে জল ছিল না। এখন আমার কথা শুনে আবারও। আমি ওসব সহ্য করতে পারি না, প্রচণ্ড রেগে যাই। মারামারি তো করা সম্ভব না। কোনো রকম রাগ চেপে ধরলাম। বিয়ের 2 মাস চলে গেল। আমি সোফায় ঘুমাই আর সে বিছানায়। সকালে ওর ঘুম ভাঙার পর আমি আবার বিছানায় চলে যাই। আব্বুর সামনে ওর সাথে ভালো ব্যবহার করছি, অনেক যত্ন নিচ্ছি। আবার রুমে আসলেই সব উল্টো হয়ে যায়, যেন বাবার কাছে ধরা না খাই। কোনো দরকার ছাড়া ওর সাথে কথা বলি না। রুমে যতক্ষণ থাকে সব সময় বই পড়ে একটা, আর কাজ হাতে থাকলে কাজ। আমি অফিস শেষ করে বাসায় যখন ফিরি তখন অনেকের খাওয়া শেষ হয়ে যায়। রাত 12টা পর্যন্ত আমার জন্য কে ওয়েট করবে? ঠিক তখন সে আমার সামনে হাজির। টেবিলে সব কিছু রেখে রুমে চলে যায়। আমার খাওয়া শেষ হলে আমি রুমে আসলে সে বেরিয়ে যায়, আর চোখে তাকিয়ে দেখি সে খাচ্ছে। একটা মানুষ পেলাম যে আমার কথা ভাবে, কিন্তু মানুষটা ভুল। ওর ভাবা না ভাবা নিয়ে আমার কিছু যায় আসে না। কোর্টের নির্দেশে আমাদের কমপক্ষে 6 মাস একত্রে থাকতে হবে। একত্রে থাকা মানে এক ছাদের নিচে আলাদা হয়ে থাকা। তাই আমি ওকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখে অল্প জল জমে আছে। হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। পানি 1 গ্লাস খেয়ে ঘুমাতেই যাব, তখন দেখি বিছানায় প্রিমা নেই। ওয়াশরুমে লাইটও তো বন্ধ, ব্যালকনির দরজাও ভিতর থেকে লাগানো। তাহলে সে গেল কোথায়? কেবলমাত্র সোফা থেকে নামলাম, তখনই দেখি বিছানার ওপাশে সে বসে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছে। আমি স্বস্তির নিঃশ্বাস পেলাম। সেকেন্ডের জন্য মাথায় আসছিল ও পালিয়ে গেল না তো। যাক, এখন একটু শান্তি পেলাম। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম। তখন প্রিমা কি জানি বলছিল, স্পষ্ট শোনা যাচ্ছিল না। আমি আবার উঠলাম, আস্তে আস্তে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম, যেন সে টের না পায় আমি জেগে আছি। সে বলছিল, হে ওপরবালা, তুমি কেন আমাকে কালো করে পৃথিবীতে পাঠিয়েছ? জন্মের পর মা বাবার আদর পাইনি। পাড়া প্রতিবেশীর লোকেরা আমায় নিয়ে মা বাবাকে কটাক্ষ করতে দ্বিধা করেনি। ভাই বোনদেরকে জিজ্ঞেস করতো, এই কালো পেঁচা কি তোর বোন? ওরা লজ্জায় মাথা নামিয়ে নিত। তাদের কাছে কোনো উত্তর ছিল না বলার। স্কুলের সামনে বেঞ্চে বসা আমার নিষেধ ছিল। একা পিছনের বেঞ্চে বসতে হয়, যেন আমার গায়ের রং অন্য কারোর গায়ে না লাগে। আচ্ছা, এটা কি কোনো ছোঁয়াচে রোগ? না তো,
তাহলে কেউ আমার সাথে মেশে না কেন? কথা বলতে চায় না কেন? এটা কি আমার দোষ ছিল যে আমি কালো? টিভিতে দেখায় ক্রিম মাখলেই মানুষ সাদা হয়ে যায়, তাহলে আমি কেন সাদা হই না? আমি কি এতটাই কালো? বয়সের চেয়েও দ্বিগুণ বার পাত্রপক্ষ দেখতে এসে একই কথা বলে যায়, কালা কাউয়াকে লাইটের নিচে বসালেও দেখা যাবে না, আর বিয়ে করতে বসেছে। কালো বলে কেউ আমাকে নিতেও চাইছে না, আবার নিজের কেউ রাখতেও চাইছে না। আমি কালো বলে কি আমার বেঁচে থাকাও দায় পড়বে? শেষে কিভাবে জানি আমার বিয়েও ঠিক হয়ে গেল। বড় ঘরের ছেলে, শিক্ষিত সুন্দর ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো। মনে করেছিলাম হয়তো এখান থেকেই আমার নতুন জীবন শুরু হবে, কিন্তু তার হলো না। ঘুটঘুটে কালো থাকার জন্য বিয়ের পরের দিনই আমার স্বামী ডিভোর্স চায়। আমার সাথে নাকি ওনাকে মানায় না। ওনার মতন আমারও তো দু হাত, দু পা, দু কান, দু চোখ, এক মাথা সব আছে, সবই এক, তবুও নাকি মানায় না। শুধু পার্থক্য হলো উনি সুন্দর আর আমি কুৎসিত। কেন তুমি আমাকে কালো রং দিয়ে বানিয়েছো? অন্য কোনো রং দিলেই তো পারতে। হয় তুমি আমাকে বদলে দাও, নয় মৃত্যু দাও। এভাবে আমি আর বাঁচতে পারবো না। তোমার দরবারে কতবার হাত পেতেছি, কিন্তু আমায় কিচ্ছু দাওনি। শেষবারের মতন একটা জিনিসই চাইবো, আমার স্বামী যেন সুখে থাকেন, আমার কালো ছায়া যেন ওনার ওপর না পড়ে। আমি ওর কথা শুনে দু পায়ে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। হাঁটু গেড়ে ঠাস করে নিচে বসে পড়লাম। সে তার পিছনের আচমকা শব্দ শুনে হাতকে উঠে যায়, সঙ্গে সঙ্গে পিছনে তাকায়। আমি ওর পিছনে এভাবে পড়ে থাকবো সেটা সে কল্পনা করেনি। ওসব কিছু না ভেবে সে আমাকে তুলে বিছানায় শোয়ালো। আমার সারা শরীর কাঁপছে, আমি স্থির হয়ে শুতে পারছি না, আবার বসতেও পারছি না। গায়ের লোম সব দাঁড়িয়ে গিয়েছে। এত সব কিছুর পরেও আমি ওর দিকে তাকিয়ে আছি। সে ছোটাছুটি করছে এদিক থেকে ওদিক, পাগলের মতন ওষুধ খুঁজছে। মনে হচ্ছে কয়েক সেকেন্ডের ভিতর আমাকে যদি ওষুধ না দেয় আমি মারা যাব, আর তার আপ্রাণ চেষ্টা চলছে আমাকে বাঁচানোর। আমি ওকে বললাম, আমাকে পানি দাও, ভীষণ তৃষ্ণা পেয়েছে। সে দৌড়ে এসে আমাকে পানি দিল। আমি কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম, তারপর উঠে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। সে আমাকে জিজ্ঞেস করছে বারবার আমি ওখানে গেলাম কি করে। আমি নিশ্চুপ রইলাম আর ঘুমিয়ে যাওয়ার ভান ধরলাম। সে মনে করেছে আমার শরীর খারাপ, আমাকে আর বিরক্ত করা ঠিক হবে না, তাই আর ডাকেনি। কিন্তু আমি ঘুমাতে পারিনি, চোখের দুপাতা এক করতে পারিনি। ওর প্রতিটা কথাগুলো কানে বাজছে। নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আমি কিভাবে মেয়েটাকে এত কষ্ট দিতে পারলাম? ও তো আমার স্ত্রী। আমি কিভাবে ওর মনের কথা বুঝতে পারলাম না? এতদিন যে আমায় ভালোবেসে এসেছে, আমি কেন তার ভালোবাসা বুঝতে পারিনি? আমি কি সাদা কালোর মধ্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছি যে একটা মানুষকে চিনতে পারলাম না? নিজেকে অনেকভাবে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু চোখে জল আটকাতে পারছিলাম না। হয়তো আজ এখনই সব জল শুকিয়ে যাবে, হয়ে যাক সব মরুভূমি, তবু ওকে আর দূরে রাখা যাবে না। যাকে 2 মাস আগে বিয়ে করেছি, তাকে যে স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেছি, কাল সব ফিরিয়ে দেব। হ্যাঁ, কাল তাকে নতুন জীবন দেব। কালো বলে আর অবহেলা করব না। এতদিন যা ছিল সব ভুলে ভরা ছিল, এখন সব কিছু শুদ্ধ করে নতুন সকালের সূচনা করব। এখন শুধু সকালের অপেক্ষায়। চোখটা বন্ধ করে শুয়েছিলাম যেন হালকা বিশ্রাম নিয়ে উঠে যায়, কিন্তু কখন যে ঘুম লাগলো টেরই পেলাম না। চোখ খুলে দেখি 11টা বাজে। উঠে দেখি সে বিছানায় নেই। আমি ওকে খুঁজতে রুম থেকে বের হলাম। আম্মুকে জিজ্ঞেস করতেই যাচ্ছিলাম ও কোথায়, তখন ওকে দেখতে পাই কাপড়ের বালতি নিয়ে ওয়াশরুমে ঢুকছে। ইচ্ছে করছিল এখনই ওর কাছে যেতে, কিন্তু না, এখন যাব না, এভাবে যাব না। আজকে অন্য রকম হয়ে যাব, তাগ লাগিয়ে দেওয়ার মতন যাব। ঝটপট ফ্রেশ হয়ে বাইরে থেকে একগুচ্ছ গোলাপ ফুল কিনে আনলাম। কাপড় মেলতে এখন সে ছাদেই থাকবে, তাই আর রুমে না গিয়ে ছাদে যেতে লাগলাম। ফুলগুলোর দিকে তাকিয়ে ভাবছি কিভাবে শুরু করব। ওর সামনে হঠাৎ করে এভাবে দাঁড়ালে তার কি রিয়াকশন হবে
সে চমকে যাবে তো? হ্যাঁ, ওকে চমকানোর জন্যই তো যাচ্ছি ভাবতেই আমার মুখের এক কোণে হাসি ফুটে উঠল। তখন হঠাৎই কিছু একটা নিচে পড়ার শব্দ হলো। মনে হচ্ছিল কিছু সিঁড়ি থেকে পড়ছে। আমি মাথাটা একটু তুলতেই প্রিমার পড়ে যাওয়াটা দেখতে পেলাম। আমি এক পা বাড়াবার আগেই সে আমার পায়ের কাছে এসে পড়ল। ওর নাকে মুখে রক্ত, মাথা অনেকটা ফেটে গেছে। আমি ওর অবস্থা দেখে প্রায় জ্ঞান হারিয়ে ফেলি, তবুও ফেললাম না। হাত থেকে ফুলগুলো পড়ে গেল। আব্বু আম্মু তারা দৌড়ে আসলেন। আমি মূর্তির মতন দাঁড়িয়ে থাকলাম। আব্বু ড্রাইভারকে কল দিয়ে বের হতে বললেন। আমি প্রিমাকে কোলে নিয়ে গাড়িতে যাই। এই প্রথম আমি তাকে স্পর্শ করেছি। আলাদা একটা শিহরণ আমায় ছুঁয়ে গেল, তাও ভুল সময়। গাড়ি যত দ্রুত যাচ্ছিল ওর রক্তে আমি তত লাল হচ্ছি। ওকে বাহুতে বসিয়ে হাত দিয়ে চেপে রক্ত বন্ধের চেষ্টা করছি, কিন্তু পারছি না। রক্ত ওর ঝরছে, কিন্তু কষ্ট পাচ্ছি আমি। বুঝতে পারছি না এ কেমন কষ্ট। প্রিমার রক্তে গাড়ি যখন পুরোটা লাল হয়ে যায়, আমরা তখন হাসপাতালে পৌঁছালাম। তৎক্ষণাৎ তাকে এমার্জেন্সি রুমে নেওয়া হয়। আমি ছানামাখা রক্তে ভিজে দেওয়ালে হেলান দিয়ে বসি। ভাবতেই পারছিলাম না এরকম কিছু হবে। কিছুক্ষণ পর ডক্টর এসে বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, ইমিডিয়েটলি 5 ব্যাগ রক্ত লাগবে। আব্বু ডাক্তারকে জিজ্ঞেস করলেন রক্তের গ্রুপ কি। ডাক্তার বললেন বি পজিটিভ। আমি তখন বললাম আমার রক্তের গ্রুপও বি পজিটিভ। আমি, আব্বু আর আমার ছোট ভাই কেবিনে গেলাম। ডাক্তার বলল আমি একা এত রক্ত দিতে পারবো না, তাই আব্বু আর ছোটর ভাইয়ের গ্রুপ একই থাকায় রক্ত দিলাম 3 জনই। প্রায় 4 ঘন্টা অপারেশনের পর ডক্টর বের হলো। আমরা সবাই ডাক্তারের কাছে এগিয়ে গেলাম। ডাক্তারের মুখ নিচু করা, কিছুই বলছেন না। আব্বু ডাক্তারকে বললেন আমার বৌমা কেমন আছে, কি করছে? আম্মু জিজ্ঞেস করলেন আপনি চুপ করে আছেন কেন, কিছু বলুন। ডাক্তার তখন আব্বুর কাঁধে হাত রেখে মাথা নাড়িয়ে না সূচক ইশারা দেখালেন। আমি ইশারা দেখে দাঁড়ানো অবস্থায় পড়ে যাই। ভাই এসে আমাকে সামলালো। আব্বু ডাক্তারকে বলছেন আবারও একবার বৌমাকে দেখতে, ওর কিছু হয়নি, ওকে ভালো করে চেক আপ করুন। আব্বু নিস্তেজ হয়ে মাটিতে ঢলে পড়লেন। আম্মু ওনাকে চেয়ারে নিয়ে বসলেন। আমি নির্বাক হয়ে যাই। ডাক্তারের কথা আমার বিশ্বাস হচ্ছিল না, তাই আমি ওটির ভেতর ঢুকে যাই। ওর থ্যাতলানো মাথায় সেলাই, নাকে ব্যান্ডেজ দেখে আমি হাতকে উঠি। পা যেন আমার চলতেই চাইছিল না, তবুও একটু একটু করে এগোলাম। আমি কোনোদিন ওকে ওর নাম ধরে ডাকিনি, আজ ডাকছি, প্রিমা, ও প্রিমা। সে কোনো রেসপন্স করছে না। আমি একটা ঢোক গিলে ওর হাত ধরি, হাত বোলাতে থাকি আর ডাকতে থাকি, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। আমার চোখ জলে ভরে যায়, কিছুই দেখতে পাচ্ছিলাম না, মনে হচ্ছে চোখের পানিতেই ডুবে গিয়েছি। শেষে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার যখন জ্ঞান ফেরে, আমি নিজেকে একটা রুমে আবিষ্কার করি। জ্ঞান ফিরতেই আমি প্রিমাকে খুঁজতে থাকি, আর নার্স আব্বুকে খুঁজছে, যেন বলতে পারে যে আমার জ্ঞান ফিরেছে। নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছিল, তবুও ওকে খুঁজতে বের হয়েছি। কয়েকটা নার্স আমাকে প্রায় অচেতন অবস্থায় ধরে রাখে, মেডিসিন একটা আর তার সাথে ইনজেকশন দিল। কয়েক মিনিট দুর্বল ছিলাম, তারপর শরীরে আস্তে আস্তে একটু এনার্জি পেলাম। প্রিমার লাশ নিয়ে সবাই বাসায় ফিরছিল। চারিদিকে কান্নার আওয়াজ। হয়তো কেউ হারানোর ব্যথায় কাঁদছে, নয়তো সে আর বেঁচে নেই তাই কাঁদছে। কিন্তু আমি কাঁদছি কষ্টে, নিজের কষ্টে কাঁদছি। তাকে আমি যত কষ্ট দিয়েছি সব যেন উল্টে ঘুরে আমার বুকেই বিঁধছে। নিজেই নিজেকে আজ মেরে ফেললাম। কয়েক মাস আগে আমি তাকে বিয়ে করে গাড়ি করে আমার বাসায় এনেছিলাম, আর আজকে সারাটা রাস্তা আমার চোখের জলে ভিজছিল, সাথে সাথে আবার শুকিয়েও যাচ্ছে, কিন্তু চোখ থেকে ঝরা বন্ধ হচ্ছে না। এ কেমন শাস্তি ভোগ করছি কোনো আন্দাজই নেই। যখন ওকে রাখা হলো আমার কান্নার বেগ বেড়ে গেল। আমার ইচ্ছে করছিল যেন ওর পাশে যাই, কিন্তু মানুষেরা আমায় আটকে দিল। আমার কলিজা ফেটে যাচ্ছিল। ও দূরে চলে গিয়েছে, তবুও মনে হচ্ছে কেউ যেন আমার পাশ থেকে ওকে দূরে সরিয়ে দিচ্ছে। এগুলো আমি সহ্য করতে পারছি না, একটু
একটুও না। প্রিমা যখন প্রথমবার আমার সামনে কাঁদছিল তখন বিচ্ছিরি লাগছিল শুনতে। এখন ইচ্ছে করছে ওর কান্না শুনেই সারাটা জীবন কাটিয়ে দিতে, কিন্তু ভাগ্যটা সাথে নেই। শুনেছিলাম দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হয়, আজ সেটার মানে বুঝতে পারছি। ওকে দাফন করে যখন বাসায় ফিরছিলাম তখন রাস্তায় পুলিশ আটকালো। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাকে তাদের গাড়িতে তুলে নেয়। যেতে যেতে বুঝতে পারলাম কেউ একজন আমার ওপর কেস দিয়েছে, নিজের স্ত্রীকে হত্যার কেস। এটা শোনার আগে যদি আমার কান ফেটে যেত তাহলে দুঃখ পেতাম না। গ্লাস যেভাবে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় সেভাবে আমার ভরসাও আমাকে ছেড়ে দিল। নিজের ওপর আর কোনো নির্ভরতার আশা দেখতে পাচ্ছি না। এরই মধ্যেই আমাকে নিজের স্ত্রীর হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলো। আজ প্রায় 4 বছর পেরিয়ে গেল আমি কারাগারে। পুরনো দিনের কথাগুলো মনে করছিলাম। মনে করছি আমার প্রিমার কথা, যাকে এক বিন্দু ভালোবাসা দিতে না পেরেও আজ পাগলের মতন ভালোবেসে যাচ্ছি। ও চলে যাওয়ার পর আমার যখন নতুন কারাবাস শুরু হয়েছে তখন আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম, কিন্তু পিছু নামতে হলো। সে দোয়া করেছিল আমি যেন সুখে থাকি, ভালো থাকি, তাই আজও ওকে ছাড়া ভালো থাকার চেষ্টা করছি। মুখে তো বলছি ভালো আছি, কিন্তু ভিতর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি মিথ্যে কথা বলতে বলতে। যে কালো মেয়েকে বলেছিলাম লাইটের নিচে বসলেও দেখা যাবে না, আজ সেই মেয়েকে 4 দেওয়ালের অন্ধকার রুমের মধ্যেও চেহারা দেখি। চোখ বন্ধ করলে 2 চোখের আঁধারেই তার মুখ ভাসে। সব অন্ধকার জায়গায় ওর ছবি ফুটে ওঠে। এক রুমের মধ্যে 100 ভোল্টেজের আলোক সজ্জায় কোনো এক অন্ধকার জায়গা যেমন বেমানান, ঠিক একইভাবে প্রিমা বেঁচে থাকতেই আমার জীবন ছিল। আর ওর মৃত্যুর পর পুরো রুম অন্ধকার, শুধু ওই কোন এক জায়গায় একটু আলো যেমন আবছা আশা দেয় সেরকম জীবন চলছে। হয়তো এরকমই চলতে থাকবে যতদিন না পর্যন্ত সে আলো দিচ্ছে বা নিজে অন্ধকারে না যাচ্ছি। সমাপ্ত। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।